আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের দ্বিতীয় পাঠটি পাঠ করে শোনাচ্ছি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রইল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না। লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার 2 চোখ পাইয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল, তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা? কেন মা? ভাত খাবে এসো, এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্তে চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়ই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করে রইল। একটি মতো ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, একথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এ উপায়েই বা কটা দিন চলে। মেহে কইল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রইল। দুঃখের দিনে এইটুকু যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝে আছে। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দেয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন হয়ে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন তখন হয়তো জ্বর ছিল না মা, তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তবে? গফুর কহিল, এক কাজ কর না মা, মহেশকে নয় ধরে দিয়ায়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রইল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। মানিক ঘোষেরা মহেশকে তাদের থানায় দিয়েছে। গফুর কহিল, আমিনার কথা শুনে, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বলগে যা দৌড়াপুরের খোয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রইল। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কহিল, ফেলুকগে। রাত্রির অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার
মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত। বছর দুয়ের মধ্যে সে বার পাচ্ছে ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে। অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করা বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রইল। যে দুজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দেও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাগ হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। বুড়া বিরক্ত হয়ে কহিল, ঠিক দামই দিয়াছি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছে কি? হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। শিবুবাবু চোখ রাঙা করে কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে। কোথায় বাসা করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যে জরিমানা করতেন আমি না করতাম না। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দে শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্যই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের তিসামানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। এই পরবর্তী অংশটি পরের ভিডিওতে।